তাহলে আমাদের অলরেডি হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস শেষ হলো, সাথে হচ্ছে স্টোমাকও আমরা পড়ে ফেললাম। এখন আমরা স্মল ইন্টেস্টাইনে চলে আসি। তো স্মল ইন্টেস্টাইনের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে ডিওডেনাম। সেটা কি? ডিওডেনাম। তাহলে এখন আমরা একটা ছবি আঁকি, দেখেন। এই হচ্ছে স্টোমাক, স্টোমাকের পরেই হচ্ছে ডিওডেনাম। এটা হচ্ছে ডিওডেনাম। একটু কষ্ট করে পারলে ছবি আঁকেন, না আঁকলেও সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে। এটা হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা হচ্ছে ফোর্থ, আর এটা হচ্ছে ডিওডেনামের পরে এটা হচ্ছে জেজুনাম। এটা হচ্ছে ডিজে জাংশন, ডিওডো জেজুনাল জাংশন, ডিওডো জেজুনাল জাংশন। কথা বুঝে গেছে? তাহলে স্টোমাক এটা হচ্ছে ডিওডেনামের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিওডেনাম এবং জেজুনামের জাংশন, নাম হচ্ছে ডিজে জাংশন, ডিওডো জেজুনাল জাংশন। এখন প্রত্যেকটা পার্ট থেকে আমরা একটা থেকে দুইটা করে ইনফরমেশন দেখি, ঠিক আছে। প্রথমে আসেন ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম হচ্ছে পুরো ডিওডেনামটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল। পুরো ডিওডেনামটা কোনো পেরিটোনিয়াম দিয়ে কভারিং থাকবে না, পুরো ডিওডেনাম পেরিটোনিয়াম দিয়ে কভার থাকে না, এক্সেপ্ট ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টের প্রক্সিমাল 1 ইঞ্চেস ইজ কভার্ড বাই পেরিটোনিয়াম। কথা বুঝে গেছে? তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামের প্রক্সিমাল 1 ইঞ্চেস বাদ দিয়ে পুরো ডিওডেনামটা হচ্ছে পেরিটোনিয়াম দিয়ে কভার থাকবে না। কথা বুঝে গেছে? শুধুমাত্র ফার্স্ট পার্টের প্রক্সিমাল 1 ইঞ্চেস ইজ কভার্ড বাই পেরিটোনিয়াম, 1 ইঞ্চেস কভার্ড বাই পেরিটোনিয়াম। ফার্স্ট পার্টের আরেকটা ইম্পর্টেন্স কি? ফার্স্ট পার্টের আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে এখানে আলসারেশন হয়। ফার্স্ট পার্টের আরেকটা ইম্পর্টেন্স কি? এটা ইম্পর্টেন্স হচ্ছে এখানে আলসারেশন হবে, এখানে আলসারেশন হয়। এখন এই আলসারটা কি হইতে পারে? এটা অ্যান্টেরিয়র ওয়ালও হইতে পারে, আবার পোস্টেরিয়র ওয়ালও হতে পারে। যদি অ্যান্টেরিয়র ওয়ালে, ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামের অ্যান্টেরিয়র ওয়ালে যদি আলসারেশন হয়, তাহলে সবার আগে কি হবে? পারফোরেশন হবে, তারপরে হেমোরেজ হবে। তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামের অ্যান্টেরিয়র ওয়ালে যদি কোনো আলসারেশন হয়, সেই আলসারেশনের কারণে প্রথমে পারফোরেশন হবে, তারপরে ব্লিডিং হবে। আর যদি ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামের পোস্টেরিয়র ওয়ালে যদি কোনো আলসারেশন হয়, তাহলে সবার আগে হেমোরেজ হবে, তারপরে পারফোরেশন হবে। প্রথম কথা হচ্ছে, ভাইয়া কেন সবার আগে হেমোরেজ হচ্ছে? অ্যান্সার হচ্ছে যেহেতু পোস্টেরিয়র ওয়াল অফ ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামের পোস্টেরিয়র ওয়ালের মধ্যে গ্যাস্ট্রোডিওডেনাল ভেসেলটা থাকে, সো গ্যাস্ট্রোডিওডেনাল ভেসেলটা ইনজুর্ড হবে, ফলে আগে হেমোরেজ হবে, তারপরে পারফোরেশন হবে। ওকে, দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম। তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামের অ্যান্টেরিয়র ওয়ালে যদি কোনো আলসারেশন হয়, তাহলে সেটা সবার আগে এটা পারফোরেশন হবে, তারপরে হেমোরেজ হবে। আর যদি ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামের পোস্টেরিয়র ওয়ালের মধ্যে যদি কোনো আলসারেশন হয়, তাহলে সবার আগে হেমোরেজ হবে, তারপরে পারফোরেশন হবে। তারপর আসেন সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামের ইম্পর্টেন্স কি? সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামের ইম্পর্টেন্স হচ্ছে মেজর ডিওডেনাল পেপিলা। এই মেজর ডিওডেনাল পেপিলা পর্যন্ত হচ্ছে ফোরগার্ড, এন্ড মেজর ডিওডেনালের পর থেকে হচ্ছে মিডগার্ড। দিস ইজ দ্য ইম্পর্টেন্স, ঠিক আছে। এবার আসেন থার্ড পার্ট হচ্ছে সো মাচ ইম্পর্টেন্ট। পরীক্ষাতে একটা কোশ্চেন আসে, কোন স্ট্রাকচার থার্ড পার্টকে ক্রস করে? কোন স্ট্রাকচার থার্ড পার্টকে ক্রস করে? এটা পরীক্ষাতে কোশ্চেন চলে আসে। আরেকটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা কি? একটা কোশ্চেন দেখেন, এখানে দেখেন, এইদিকে দেখেন। A child 12 years old is suffering from recurrent vomiting following meal since childhood. Vomiting relieves his symptoms. Traditional investigation shows no findings. Which would be the causes? কথা বুঝে গেছে? দেখেন এখানে ভালো করে, এ চাইল্ড 12 বছরের একটা বাচ্চা সাফারিং ফ্রম রিকারেন্ট ভমিটিং ফলোইং মিল, খাওয়ার পরপরই তার রিকারেন্ট ভমিটিং হয়। সিন্স চাইল্ডহুড, এই ছোটবেলা থেকে। ভমিটিং রিলিভস হিজ সিমটমস। ট্রেডিশনাল ইনভেস্টিগেশন শো নো ফাইন্ডিংস। ট্রেডিশনাল যতগুলো ইনভেস্টিগেশন আছে, সেই ইনভেস্টিগেশনগুলোতে কোনো ফাইন্ডিংস পাওয়া যায় না। হুইচ উড বি দ্য কজেস? তার মানে কি? তার মানে হচ্ছে 12 বছরের একটা বাচ্চা যার বারবার ভমিটিং হচ্ছে, এবং ভমিটিং করলে সে আবার ভালো হয়ে যায়, চাইল্ডহুড থেকে হচ্ছে। ট্রেডিশনাল ইনভেস্টিগেশন করা হয়েছে, সেই ট্রেডিশনাল ইনভেস্টিগেশনে কোনো কিছু ফাইন্ডিংস পাওয়া যায় নাই। তাহলে তার ডায়াগনোসিসটা কি তার ডায়াগনোসিস হতে পারে? দেখেন অপশনগুলো কি আছে। অপশন ডিওডেনাল ওয়েব আছে, অপশন হিসাবে ডিওডেনাল ওয়েব আছে। এরপরে কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিস আছে, তো কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিস হওয়ার চান্স নাই, কারণ বাচ্চার বয়স 12 বছর, ঠিক আছে। তাহলে এটা হওয়ার চান্স নাই। আবার সুপ্রামেজেন্টিক আর্টারি সিনড্রোম, আচ্ছা পেপটিক আলসার ডিজিজ, এটা ট্রেডিশনাল ইনভেস্টিগেশন ডায়াগনোস করা যায়। ডাবল অ্যাট্রিশিয়া হলেও এটাও ডায়াগনোস করা যায়। ডিওডেনাল ওয়েব হলেও এটা এক্সরেতে ফাইন্ডিংস হিসেবে পাওয়া যায়। কথা বুঝে গেছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যত ট্রেডিশনাল ইনভেস্টিগেশন আছে, সেই ইনভেস্টিগেশনে কোনো ফাইন্ডিংস পাওয়া যাচ্ছে না। আবার বাচ্চার বয়স 12 বছর, ফলে কনজেনিটাল যে এখানে ঘটনাটা কি ঘটেছে যেটা আপনার কোনো ট্রেডিশনাল ইনভেস্টিগেশনে পাওয়া যাচ্ছে না। এখানে একটা সিনড্রোম হয়, তার নাম হচ্ছে জাতা সিনড্রোম।
এখানে একটা সিনড্রোমের নাম কি, জাতা সিনড্রোম। অনেকে আপনার সুপারি কাটছেন না, জাতা দিয়ে কাটছেন না, তার মানে কি এরকম একটা সুপারি জাতার মাঝখানে নেওয়া হয়, তারপর চাপ দেওয়া হয়, ফলে সুপারিটা দুই ভাগ হয়ে যায়, হয় না? এখানে একটা জাতা সিনড্রোম হয়। এই যে জাতার ভিতরে সুপারি থাকে, এই সুপারিটার নাম হচ্ছে থার্ড পার্ট অফ দ্য ডুওডেনাম। এই সুপারির নাম কি, থার্ড পার্ট অফ দ্য ডুওডেনাম। আর এই যে আমার হাতটা, এটার নাম হচ্ছে অ্যাবডোমিনাল আউটা, আর উপরে যেটা আছে এটার নাম সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তো হয় কি জানেন, এই সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি সরাসরি এই থার্ড পার্টকে কম্প্রেস করবে, প্রেস দিবে। যখন কম্প্রেস করবে, প্রেসার দিবে, তখন কি হবে, এই থার্ড পার্ট দিয়ে যখন খাবারগুলো যাওয়া শুরু করবে, এটা যেতে পারবে না, ফলে কি হবে, পেশেন্টের ভমিটিং হবে। এই ভমিটিং করার সাথে সাথে কি হবে, পেশেন্টের এই সিমটমগুলো রিলিফ হবে। বিষয়টা হচ্ছে এরকম, দেখেন এই হচ্ছে অ্যাবডোমিনাল আউটা, এই হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। কথা বুঝে গেছে? মাঝখানে কি থাকে, মাঝখানে থাকে থার্ড পার্ট। মাঝখানে থেকে কি থাকে, মাঝখানে থাকে হচ্ছে থার্ড পার্ট অফ দ্য ডুওডেনাম। মাঝখানে থাকবে কি, থার্ড পার্ট অফ দ্য ডুওডেনাম থাকে, থার্ড পার্ট অফ দ্য ডুওডেনাম থাকে। কথা বুঝে গেছে? থার্ড পার্ট অফ দ্য ডুওডেনাম থাকে। ওকে, এই যে অ্যাবডোমিনাল আউটার সাথে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি একটা অ্যাঙ্গেল ফর্মেশন করেছে না, এই অ্যাঙ্গেলের মধ্যে ফ্যাট থাকে। কি থাকে, ফ্যাট। কথা বুঝে গেছে? ফ্যাট থাকে, ফ্যাট। ওকে, তাহলে অ্যাবডোমিনাল আউটা সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারির সাথে, যেখানে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি অ্যারেঞ্জ করে, এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেল এখানে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। কিছু কিছু ডিজিজ হয়, যে ডিজিজে এই ফ্যাটটা ডিসঅ্যাপিয়ার করে। যদি এই ফ্যাটটা না থাকে, তাহলে সরাসরি সরাসরি এই সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি এই থার্ড পার্টের উপর চলে আসবে না, উপর পড়ে যাবে না, পড়ে যাবে না। তাহলে যখন থার্ড পার্ট দিয়ে খাবার পাস করবে, তখন কি হবে, এই ডিওডেনামের থার্ড পার্টটা ডিস্টেন্ডেড হবে। যখন সে ডিস্টেন্ড হবে, তখন সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি এটার উপর প্রেসার দিবে, প্রেসার প্রয়োগ করবে। ফলে পেশেন্টের কি হবে, পেশেন্টের তখন খাবারগুলো পাস করার সময় সে খাবার পাস করতে পারবে না, একটা অবস্ট্রাকশন ফিচার হিসেবে তার ভমিটিং হবে। যখন ভমিটিং হয়ে যাবে, তখন কি তার এই ডিস্টেনশনটা কমে গেল, তখন তার হচ্ছে ভালো লাগবে, রিলিফ হবে। এটা কি 12 বছর বয়স থেকে তার হচ্ছে। এটা ট্রেডিশনাল ইনভেস্টিগেশনে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এটার নামই হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি সিনড্রোম। আমরা বলতেছি জাতা সিনড্রোম। কথা বুঝে গেছে? এর অপর নাম হচ্ছে জাতা সিনড্রোম। কিরকম, এই এই জাতার ভিতরে এই থার্ড পার্ট পড়ে গেছে। কথা বুঝে গেছে? তাহলে 12 বছরের একটা বাচ্চা ট্রেডিশনাল ইনভেস্টিগেশন কিছু পাওয়া যায়নি, বারবার ভমিটিং করে ভমিটিং করলে ভালো হয়ে যায়, তাহলে তার কি প্রবলেম হতে পারে? অ্যান্সার হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি সিনড্রোম। ঠিক আছে, তারপর আসেন থার্ড পার্টের পরে, এটা হচ্ছে ফোর্থ পার্ট। ফোর্থ পার্টের পরে এটা হচ্ছে ডিওডোজেনাল জাংশন। ঠিক আছে, আচ্ছা ভালো করে খেয়াল করে দেখেন তো, এই হচ্ছে ডিওডেনামের ফার্স্ট পার্ট। ডিওডেনামের ফার্স্ট পার্ট কি স্টোমাকের সাথে যুক্ত না? ফলে ফার্স্ট পার্টটা কি নিচে খসে পড়ার সম্ভাবনা আছে? নাই। কিন্তু এই ফোর্থ পার্টটা দেখেন তো, ফোর্থ পার্ট মানে কি, ফোর্থ পার্ট জেজুনামের সাথে যুক্ত থাকে, তার মানে ডিওডোজেনাল জাংশন ফর্মেশন হয়। তাহলে এই যে ফোর্থ পার্টটা আছে, এটা যেটা জেজুনামের সাথে যুক্ত থাকছে, জেজুনামের সাথে যুক্ত থাকলে হবেটা কি, ঠিক আছে, এই ডিওডোজেনাল যে জাংশনটা আছে, এটা খুব দুর্বল, এটা যে কোনো মুহূর্তে খসে পড়ে যায়। তাহলে যদি খসে পড়ে যায়, তাহলে ডিওডেনাম তো নিচে ধপাস করে পড়ে যাবে, এই ফোর্থ পার্টটা নিচে ধপাস করে পড়ে যাবে না? তাহলে ডিওডেনামকে তার জায়গার মধ্যে পজিশনে ঠিক থাকবে? পজিশন কি তার ধরে রাখতে পারবে? পারবে না। তাহলে ডিওডেনামকে তার পজিশন ধরে রাখার জন্য এই ডিওডোজেনাল জাংশনের মধ্যে একটা সাপোর্ট লাগবে। এই সাপোর্টটার নামই হচ্ছে লিগামেন্ট অফ ট্রেটস। এই সাপোর্টটার নাম কি? এই সাপোর্টটার নামই হচ্ছে লিগামেন্ট অফ ট্রেটস और সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ডুওডেনাম और সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ডুওডেনাম। যে সাপোর্টটা ডিওডোজেনাল জাংশনকে ধরে রাখবে, যে সাপোর্টটা ডিওডোজেনাল জাংশনকে ধরে রাখবে। কথা বুঝে গেছে? তার মানে আমি বলতে চাচ্ছি যে এই যে ডিওডোজেনাল জাংশন আছে, এই জাংশনটা একটা লিগামেন্ট দিয়ে সাপোর্ট থাকবে, এই লিগামেন্টটা উপর থেকে ভালো করে ধরে রাখবে, যাতে ডিওডোজেনাল জাংশনটা এই ফ্লেক্সারটা নিচে খসে পড়ে না যায়। ফলে কি হবে, ডিওডেনামটা একটা সাপোর্ট পাবে। এই সাপোর্টটার নাম হচ্ছে লিগামেন্ট অফ ট্রেটস অর সাসপেন্সরি লিগামেন্ট অফ সুপ্রারেনাল গ্ল্যান্ড। ছবি দেখেন, এই হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ ডিওডেনাম অর লিগামেন্ট অফ ট্রেটস। ঠিক আছে, তো লিগামেন্ট অফ দ্য ট্রেটস শুরু হয় রাইট ক্রস অফ দ্য ডায়াফ্রাম থেকে, আর শেষ হয় ডিওডোজেনাল জাংশনে এসে, কথা বুঝে গেছে? তাহলে এখানে আসেন, দেখেন তাহলে লিগামেন্ট অফ দ্য ট্রেটস অর সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ডুওডেনাম এটা শুরু হয় কোথায়? এটা শুরু হবে রাইট ক্রস অফ দ্য ডায়াফ্রামে, আর শেষ হয় কোথায়? এটা শেষ হয় তিনটা জায়গায়। কয়টা জায়গায় শেষ হয়? তিনটা জায়গায় শেষ হয়। একটা পোরশন শেষ হবে ডিওডোজেনাল ফ্লেক্সারে, আরেকটা পার্ট শেষ হবে ফোর্থ পার্ট অফ দ্য ডিওডেনামে, আরেকটা পার্ট শেষ হবে থার্ড পার্ট অফ দ্য ডিওডেনামে। কথা বুঝে গেছে? তাহলে সাসপেন্সরি লিগামেন্ট অফ দ্য ডুওডেনাম অর লিগামেন্ট অফ দ্য ট্রেটস এর শুরু হচ্ছে রাইট ক্রস অফ দ্য ডায়াফ্রামে, আর এটা শেষ হচ্ছে তিনটা জায়গায়। একটা হচ্ছে ডিওডোজেনাল ফ্লেক্সার, একটা হচ্ছে ফোর্থ পার্ট অফ দ্য ডিওডেনাম,
আরেকটা হচ্ছে থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। কথা বুঝে গেছে? তাহলে যদি পরীক্ষা কোশ্চেন করে হুইচ ওয়ান ইজ দ্য মেইন সাপোর্ট অফ ডিওডেনাম, অ্যান্সার কি? লিগামেন্ট অফ ট্রেইটস অর সাসপেন্সরি লিগামেন্ট অফ ডিওডেনাম, সাসপেন্সরি লিগামেন্ট অফ ডিওডেনাম। কথা বুঝে গেছে? আচ্ছা চিন্তা করে দেখেন তো, রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম যদি কন্ট্রাক্ট করে, রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম যদি কন্ট্রাক্ট করে, তাহলে এই লিগামেন্ট অফ দ্য ট্রেইটস এটাও উপরের দিকে উঠে যাবে না? যদি এটা উপরের দিকে উঠে তাহলে এটা ডিউডোজেনাল ফ্লেক্সার ফোর্থ পার্ট থার্ড পার্টকে সাথে নিয়ে উঠবে, ফলে এই ফ্লেক্সারটা কি হবে? এরকম ছিল, মাথা ধরে টান দিচ্ছি, ফলে কি হবে? আস্তে আস্তে অবলিক হয়ে যাবে। যদি অবলিক হয় তাহলে সহজে খাবার পাস করতে পারবে? পারবে না। কথা বুঝে গেছে? এই না পারাটাই, এই যে খাবার সহজে পাস করতে পারছে না, এটা ভালো না খারাপ? অ্যান্সার হচ্ছে ভাইয়া ভালো। কেন ভালো? এই জন্যই ভালো, আমাদের খাবারটা যখন স্টোমাক থেকে ডিউডেনামে চলে আসে, ডিউডেনামের মধ্যে সব ইম্পর্টেন্ট যতগুলো এনজাইম আছে খাবার ডাইজেশন করার জন্য, সমস্ত এনজাইমগুলো এই ডিউডেনামে এসে সিক্রেশন হয় অ্যাম্পুলা ভ্যাটারের মাধ্যমে। কমন বাইল ডাক্ট দিয়ে আসে, মেইন প্যানক্রিক ডাক্ট থেকে আসে, সবগুলো কোথায় এসে এনজাইমগুলো সিক্রেশন হয়? সবগুলো এনজাইম সিক্রেশন হয় সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে। সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে থেকে সেই এনজাইমগুলো থার্ড পার্টে চলে আসে, ফোর্থ পার্টে চলে আসে। এই পুরো ডিউডেনাম জুড়ে এনজাইমগুলো থাকে। এখন খাবার যখন স্টোমাক থেকে ডিউডেনামে চলে আসবে, এই এনজাইম দিয়ে ডাইজেশন হবে। খাবার যত ডাইজেশন এখানে হবে ততই তো হজম হবে ভালো। ডাইজেশন মানে কি? হজম হয়। যত ভালো হজম হবে তত ভালো অ্যাবজর্পশন হবে, তাই না? তাহলে এই যে ডাইজেশন করার জন্য ডিউডেনামের ভিতরে অনেকক্ষণ ধরে এই খাবারটাকে থাকা দরকার। যদি খাবারটা এখানে এসে সরাসরি জেজুনাম দিয়ে বের হয়ে চলে যায়, তার নাম তো ডায়রিয়া। তার নাম কি? তার নাম হচ্ছে ডায়রিয়া। তাহলে খাবারটা এখানে থাকা দরকার। যদি থাকে তাহলে ভালো মতো ডাইজেশন হবে, আর যদি ডাইজেশন হয় তাহলে ভালো মতো অ্যাবজর্পশন হবে। যদি এখানে ডাইজেশন না হয়, খাবারটা তোমার খুব দ্রুত বেগে যদি জেজুনাম দিয়ে বের হয়ে চলে যায়, তার নাম ডায়রিয়া। তাহলে পেশেন্টের ডায়রিয়া হবে, অর্থাৎ তার ডাইজেশন ঠিক মতো হয়নি। আপনি যে খাবারটা খেয়েছেন, খাবারটা নষ্ট হয়ে ডায়রিয়া হয়ে কিছু ইলেকট্রোলাইট সাথে নিয়ে বাইরে বের হয়ে চলে গেছে। তাহলে এই খাবারটা এখানে থাকা উচিত না। এই খাবারটা এখানে থাকার জন্য যে সময়টা প্রয়োজন, এই সময়টা কে দিবে? এই সময়টা দেবে লিগামেন্ট অফ দ্য ট্রেইটস। কিভাবে দিবে? রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করবে, তখন এটা ডিওজোজেনাল ফ্লেক্সারকে উপরের দিকে টেনে নিবে, ফলে একটা অবলিগিটি তৈরি হবে, ফলে খাবারটা দ্রুত বেগে পাস করতে পারবে না। তাহলে লিগামেন্ট অফ দ্য ট্রেইটসের একটা ইম্পর্টেন্স কি? একটা ইম্পর্টেন্স হচ্ছে এটা ডিউডেনামের মেইন সাপোর্ট। 2 নম্বর হচ্ছে এটা খাবারটাকে এখানে মানে ডিউডোজেনাল ফ্লেক্সারটাকে অবলিগিটিটা একটু বাড়ায় দেয়, ফলে কি হয়? খাবারটা খুব দ্রুত বেগে পাস করতে পারে না, ফলে খাবারটা অনেকক্ষণ ধরে ডাইজেশন হয়। ক্লিয়ার? কথা বুঝে গেছে? দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য লিগামেন্ট অফ দ্য ট্রেইটস অর সাসপেন্সরি লিগামেন্ট অফ ডিওডেনাম। ঠিক আছে? তারপর আসেন, পাতা উল্টাতে উল্টাতে এখানে চলে আসেন, জেজুনাম এবং আইলামে চলে আসেন। একটা পার্থক্য পাবেন, এই পার্থক্য চলে আসেন। পেজ নাম্বার 40 তে চলে আসেন। পেজ নাম্বার 40 পেয়েছেন? আচ্ছা, সবার আগে এই ছকটার উপরে, এই বক্সটার উপরে ইনফিনিটি স্টার দেন। এই পার্থক্য ছকের উপরে একটা ইনফিনিটি স্টার দিবেন। ইনফিনিটি স্টার দিয়েছেন? ইনফিনিটি স্টার। ওকে, এখন আসেন তাহলে জেজুনাম এবং আইলাম। ওকে, আমার সাথে অনেক ভাব নিয়ে বলেন জেজুনাম। বলেন, অনেক ভাব নিয়ে বলেন জেজুনাম। জেজুনাম এবং আইলামের পার্থক্য পড়ার সময় আপনাকে অনেক ভাব নিয়ে বলতে হবে জেজুনাম। কিরকম? দেখেন, জেজুনাম অনেক ভাবে থাকে। কিরকম ভাবে থাকে? জেজুনাম বলছে, দেখেন জেজুনাম বলতেছে আমার ওয়ালটা হচ্ছে থিকার, আমার নাম জেজুনাম, আমার ভাব বেশি, সো আমার ওয়ালটা হচ্ছে থিকার, আমি হচ্ছি মোর ভাস্কুলার, তাহলে জেজুনামের ওয়ালটা থিকার, জেজুনামের ওয়াল থিকার, জেজুনাম হচ্ছে মোর ভাস্কুলার। আইলিয়ামের কোনো ভাব নাই। আইলিয়ামটা দেখেন, আইলিয়ামের ওয়ালটা হচ্ছে থিনার, আইলিয়ামের ওয়াল হচ্ছে থিনার, লেস ভাস্কুলার, নাম হচ্ছে জেজুনাম। অনেক ভাব, জেজুনামের ভাব বেশি। দেখেন এই লুমেনটা হচ্ছে ওয়াইডার, জেজুনামের ভাব বেশি, তাহলে লুমেনটা কি? এই লুমেন হচ্ছে ওয়াইডার, অফেন এমটি। আচ্ছা, যার ভাব বেশি তার ভিতরে কিছু থাকে? থাকে না। তাহলে জেজুনামের ভাব বেশি, তার লুমেনটা ওয়াইডার হইতে পারে, কিন্তু ভিতরে কি আছে? ভিতরে কিছু নাই। আইলিয়াম দেখেন, আইলিয়ামের কোনো ভাব নাই, এই লুমেনটা হচ্ছে ন্যারোয়ার বাট অফেন লোডেড, তার মানে ভিতরে জিনিসপত্র আছে, লোডেড, ভরপুর জিনিসপত্র আছে। কথা বুঝে গেছে? জেজুনামের ভিলাই, সার্কুলার মিকোজাল ফোল্ড এগুলো প্রচুর পরিমাণে থাকে, আইলামে থাকে না। তাহলে এই প্রথম পাঁচটা, এই এক থেকে শুরু করে সার্কুলার মিকোজাল ফোল্ড পর্যন্ত, এখানে জেজুনামের আধিক্যতা বেশি, আইলামের আধিক্যতা কম। এখান থেকে একটা পরীক্ষা কোশ্চেন হয়। কথা বুঝে গেছে? এখান থেকে পরীক্ষা একটা কোশ্চেন হয়। তাহলে পেজ নাম্বার 40 দেখেন, একটা কোশ্চেন কোথেকে হবে? একটা কোশ্চেন হবে প্রথমে এটা লোকেশন কোথায়, এর ওয়ালটা কেমন, লুমেনটা কেমন, এটা ভিলাই কেমন, সার্কুলার মিকোজাল ফোল্ডস গুলো কেমন, পিলিকা সার্কুলারিস কেমন, এখান থেকে পরীক্ষার কোশ্চেন হয়। এরপর আসেন মেজেন্ট্রি, এরপরে চলে আসেন মেজেন্ট্রি জিনিসটা কি ভালো করে বুঝেন।
মেজেন্ট্রি হচ্ছে একটা পেরিটোনিয়ামের ফোল্ড, যে পেরিটোনিয়ামের ফোল্ড স্মল ইন্টেস্টাইনকে পোস্টেরিয়র অ্যাবডোমেন ওয়ালের সাথে যুক্ত করে। তাহলে হোয়াট ইজ মেজেন্ট্রি? মেজেন্ট্রি ইজ নাথিং বাট এটা হচ্ছে একটা পেরিটোনিয়ামের ফোল্ড, এটা হচ্ছে একটা পেরিটোনিয়ামের ফোল্ড, এটা হচ্ছে ওই পেরিটোনিয়ামের ফোল্ড যে পেরিটোনিয়ামের ফোল্ড স্মল বাউলকে স্মল ইন্টেস্টাইনকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে কানেক্ট করে, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে যুক্ত করে, তার নাম হচ্ছে মেজেন্ট্রি। ঠিক আছে, এই মেজেন্ট্রি থেকে পরীক্ষাতে কোশ্চেন হয়, শুধু মেজেন্ট্রি থেকে। এই মেজেন্ট্রিতে আসার পরপরই স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে এই মেজেন্ট্রিতে আসার পরপরই আইলিয়ামের ভাব বেড়ে যায় আর জিজুনামের ভাব কমে যায়। মেজেন্ট্রি যদি একটা পেরিটোনিয়ামের ফোল্ড হয়, তাহলে এই পেরিটোনিয়ামের ফোল্ডের মধ্যে তিনটা জিনিস মাস্ট থাকবে। এক নাম্বার এখানে ফ্যাট থাকবে, দুই নাম্বার এখানে লিম্ফেটিক্স থাকবে, আর তিন নাম্বার এখানে ভেসেল থাকবে। কথা বুঝে গেছে? তাহলে দেখেন মেজেন্ট্রি, আইলিয়ামের মেজেন্ট্রির মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, তো যার ফ্যাট যত বেশি সেখানে কোনো উইন্ডো নাই, তাহলে মানে এটা নো উইন্ডো প্রেজেন্ট, তার মানে কি এটা হচ্ছে নট ট্রান্সপারেন্ট। উইন্ডো নাই মানে কি ইট ইজ নট ট্রান্সপারেন্ট, ফ্যাট বেশি উইন্ডো নাই তার মানে কি নট ট্রান্সপারেন্ট। তাহলে এখানে নো উইন্ডোজ অবলিক দিয়ে লেখেন নট ট্রান্সপারেন্ট। তারপর আসেন জেজুনামের মেজেন্ট্রির মধ্যে ফ্যাট কম পরিমাণে থাকে, ফলে এখানে উইন্ডো প্রেজেন্ট থাকবে, তার মানে কি প্রেজেন্ট, তার মানে কি ট্রান্সপারেন্ট, তাহলে উইন্ডোজ প্রেজেন্ট অবলিক দিয়ে লেখেন ট্রান্সপারেন্ট। এবার আসেন মেজেন্ট্রির মধ্যে যে আর্টারিয়াল আর্কেট থাকবে 3 থেকে 6টা বেশি, ভাসার একটাও থাকে প্রচুর পরিমাণে। কথা বুঝে গেছে? দিস ইজ দ্য ডিফারেন্স অফ জেজুনাম এন্ড আইলিয়াম। ওকে, আচ্ছা এখন মনে করেন এই যে আমি আপনাদেরকে পড়াতে কখন সময় শেষ হয়ে গেছে, ঠিক আছে, দুপুরের খাবারের কথা ভুলে গেছেন, বিকাল হয়ে গেছে, এখন আপনারা মনে দিয়েছে বাসা থেকে নিচে নামছেন, ফুচকা পাইছেন, ফুচকা খেয়ে বলছেন। এখন আপনি ফুচকা খাওয়ার পরে হঠাৎ করে আপনার ঘুম চলে আসছে, আপনি ঘুমায়ও গেছেন, মাঝরাতে বা সন্ধ্যার পরে আপনি ঘুমাইছেন, হঠাৎ করে আপনার রাতের বেলা দেখছেন কে জানি আপনাকে ডাকছে, এরপরে আপনি এই যে বাথরুমে যাচ্ছেন আর আসছেন, আপনার কি চিন্তা যে এটা ফুড পয়জনিং হইতেই পারে, আপনি স্যালাইন পানি খাওয়া শুরু করছেন, খাচ্ছেন, হঠাৎ করে আপনি দেখছেন আপনার স্টেপ ব্লাডার প্যাটার্নে টেম্পারেচার বাড়ছে, অর্থাৎ আপনার জ্বর আসছে। কি প্যাটার্নে? স্টেপ ব্লাডার প্যাটার্নে। 10-12 দিন পরে আপনি দেখছেন আপনার অ্যাবডোমেনটা টেন্স হয়ে গেছে, টেন্ডারনেস হয়ে গেছে, এরপরে কি ধূপধাপ আওয়াজ হয়, তার মানে ব্রড লেগ রিজিডিটি পাওয়া গেছে। আপনি দুধ দিয়ে মেডিসিনের কাছে চলে গেছেন, মেডিসিন ডক্টর দেখে বললেন আপনি তাড়াতাড়ি একটা পেটের এক্সরে করে নিয়ে আসেন। এবার আমরা একটা পেটের এক্সরে করে নিয়ে চলে আসছেন, নিয়ে এসে ডক্টর দেখে বলতেছে আপনি তাড়াতাড়ি সার্জনের কাছে চলে যান। সার্জনের কাছে এক্সরে নিয়ে গেছেন, সার্জন আপনার এক্সরে দেখে বলতেছে আলহামদুলিল্লাহ, তার মানে এটা একটা পারফোরেশন হয়ে গেছে। সার্জন বলছে এটা সার্জিক্যাল এমার্জেন্সি, আপনার পারফোরেশন হয়েছে, আপনি দুধ দিয়ে লাফিয়ে তাড়াতাড়ি ওটি টেবিলে ওঠেন। তাহলে আপনি কি করছিলেন? আপনি লেকচার শুনছিলেন। কি লেকচার শুনছিলেন? আপনি অ্যাবডোমেনের স্মল ইন্টেস্টাইন লেকচার শুনছিলেন। এখন আপনি কোথায় আছেন? আপনি এখন ওটি টেবিলে আছেন। সার্জন চলে আসলো, সার্জন এসে বলতেছে আই এম দ্য বিগ সার্জন। সো বিগ সার্জন, বিগ ইনসিশন এমন ইনসিশন দিয়েছে একদম জিওফাইড প্রসেস থেকে সিম্পেস পর্যন্ত একটানা 2 ভাগ করে ফেলছে। এরপরে অ্যাবডোমেনের ভিতরে ঢুকে খোঁজা শুরু করছে কোথায় পারফোরেশন আছে। সে খুঁজে দেখে আইলোসিকাল জাংশন থেকে প্রক্সিমালি যতই যায় ততই দেখে একটা পারফোরেশন, আরো খুঁজে দেখে ডাবল পারফোরেশন, আরো খুঁজে দেখে অনেকগুলা মাল্টিপাল পারফোরেশন। এই পেশেন্টে কি হয়েছিল? আপনি যখন ফুচকা খেয়েছিলেন, এই ফুচকা খাওয়ার ফলে এই সাথে কিছু সালমোনেলা টাইফি খেয়েছেন। এই সালমোনেলা টাইফি আমাদের গাটে ঢুকে সে খুঁজে কোথায় বেশি পরিমাণে লিম্ফেটিক ফলিকুল আছে, লিম্ফেটিক নোডিউল আছে, যেখানে বেশি পরিমাণে লিম্ফেটিক নোডিউল থাকবে সে বলে আমি সেখানে গিয়ে বাসস্থান তৈরি করব। সে খুঁজে দেখে যে আইলিয়ামের মধ্যে প্রচুর পরিমাণে লিম্ফেটিক নোডুল আছে, ওখানে গিয়ে সে বাসস্থান তৈরি করে এবং খুশির ঠেলায় সে একটা আলসার করে, আরো খুশি হয়ে ডাবল আলসার করে, আরো যখন খুশি হয়ে যায় তখন মাল্টিপল আলসার ফরমেশন হয়। ফলে পারফোরেশন সিঙ্গেল হইতে পারে, ডাবল হইতে পারে এন্ড মাল্টিপল হইতে পারে। এন্ড দিস এই লিম্ফেটিক নোডুলের অপর নাম হচ্ছে পিয়ার্স প্যাচেস। দেখেন ছবির দিকে, দি লিম্ফয়েড নোডুল অপর নাম হচ্ছে পিয়ার্স প্যাচেস। এন্ড দিস পিয়ার্স প্যাচেস ইজ দ্য ডিফারেন্সিয়েটিং পয়েন্ট অফ জেজুনাম এবং আইলিয়াম। আইলিয়ামের মধ্যে পিয়ার্স প্যাচেস পাওয়া যায়, জেজুনামে কোনো পিয়ার্স প্যাচেস পাওয়া যায় না। এই পিয়ার্স প্যাচেস অ্যান্টি মেজেন্ট্রিক বর্ডার অফ দ্য আইলিয়াম বরাবর থাকে। অ্যান্টি মেজেন্ট্রিক, যেখানে মেজেন্ট্রিক যুক্ত হবে তার অপোজিট সাইডে এই পিয়ার্স প্যাচেস পাওয়া যাবে। এটা খালি চোখে দেখা যায়। কথা বুঝে গেছে? এন্ড লাস্ট solitary lymphatic follicle, এটা fewer and more numerous. This is the differentiating point. This is the difference of jejunum and ileum. This is the difference of jejunum এবং ileum এর মধ্যে difference, infinity extra. ক্লিয়ার? পরের পাতা চলে আসেন, পেজ নাম্বার 41 এ চলে আসেন। পেজ নাম্বার 41। পেজ নাম্বার 41 আসেন। আচ্ছা দেখেন, ভালো করে খেয়াল করেন।
এটা হচ্ছে একটা মিডগাটের লুপ, এটা হচ্ছে একটা মিডগাটের লুপ, মিডগাট যার অপর নাম হচ্ছে আইলিয়াম। এটা একটা মিডগাটের লুপ যার অপর নাম হচ্ছে আইলিয়াম। ইন্ট্রা ইউটেরাইন লাইফে এই মিডগাটের লুপ অথবা যেটা পরবর্তীতে আইলিয়াম হয়, এখান থেকে একটা ডাক্ট অ্যারাইজ করে, নাম হচ্ছে ভাইটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট। এই ভাইটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট, ভাইটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট, এই ভাইটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের আম্বিলিকাস দিয়ে বাইরে ওপেন করে, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের আম্বিলিকাস দিয়ে বাইরে ওপেন করে। তাহলে মিডগাটের একটা লুপ যার অপর নাম আইলিয়াম, ইন্ট্রা ইউটেরাইন লাইফে এই মিডগাটের লুপ অথবা আইলিয়াম থেকে একটা ডাক্ট চলে আসে, তার নাম ভাইটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট। এই ডাক্টটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের আম্বিলিকাস দিয়ে বাইরে ওপেন করে। কথা বুঝে গেছে? 6 উইকস অফ ইন্ট্রা ইউটেরাইন লাইফে এই ভাইটেলো ইন্টেস্টাইনাল ডাক্টটা ডিসঅ্যাপিয়ার করে। যদি ডিসঅ্যাপিয়ার করে তাহলে ভালো, বাট যদি পারসিস্ট থাকে, কতটুকু পারসিস্ট করবে তার উপর কিছু প্যাথোলজি ডিপেন্ড করে। কথা বুঝে গেছে? তাহলে ইন্ট্রা ইউটেরাইন লাইফে মিডগাটের লুপ যার অপর নাম আইলিয়াম, এখান থেকে একটা ডাক্ট চলে আসে, নাম হচ্ছে ভাইটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট, যেটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের আম্বিলিকাস দিয়ে বাইরে ওপেন করবে। 6 উইকস অফ ইন্ট্রা ইউটেরাইন লাইফে এই ডাক্টটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার কথা। যদি ডিসঅ্যাপিয়ার করে তাহলে ভালো, আর যদি ডিসঅ্যাপিয়ার না করে তাহলে কতটুকু পারসিস্ট করবে তার উপর কিছু প্যাথোলজি ডিপেন্ড করে। যেমন যদি এই ডাক্টটা পুরোটাই পারসিস্ট করে তার নাম ফিকাল ফিস্টুলা। যদি এই ডাক্তার শুধুমাত্র ডিস্টাল পোরশন পারসিস্ট করে তার নাম হচ্ছে রাস্পবেরি রেড টিউমার। কথা বুঝে গেছে? শুধুমাত্র যদি ডিস্টাল পোরশনটা পারসিস্ট করে তাহলে একটা টিউমার হবে, তার নাম রাস্পবেরি রেড টিউমার, রাস্পবেরি রেড টিউমার। আর যদি ইন্টারমিডিয়েট পোরশনটুকু পারসিস্ট করে তাহলে একটা সিস্ট হবে, নাম হচ্ছে ভাইটেলাইন সিস্ট, নাম হচ্ছে ভাইটেলাইন সিস্ট। আর যদি শুধুমাত্র প্রক্সিমাল অংশটুকু পারসিস্ট করে তাহলে একটা ডাইভার্টিকুলাম পাওয়া যাবে, নাম হচ্ছে ম্যাকেলস ডাইভার্টিকুলাম, নাম হচ্ছে ম্যাকেলস ডাইভার্টিকুলাম। তাহলে ভাইটেলো ইন্টেস্টাইনাল ডাক্টের পুরো ডাক্তার যদি পারসিস্ট করে তাহলে একটা ফিকাল ফিস্টুলা পাওয়া যাবে, এই যে ফিকাল ফিস্টুলা পাওয়া যাবে। আর যদি ডিস্টাল পোরশনটুকু পারসিস্ট করে তাহলে একটা টিউমার পাওয়া যাবে, নাম রাস্পিরেটরি টিউমার। যদি ইন্টারমিডিয়েট পোরশনটুকু পারসিস্ট করে তাহলে একটা সিস্ট পাওয়া যাবে, যার নাম ভাইটেলাইন সিস্ট। আর যদি প্রক্সিমাল পোরশনটুকু পারসিস্ট করে তাহলে একটা ডাইভার্টিকুলাম পাওয়া যাবে, তার নাম হচ্ছে মেকেলস ডাইভার্টিকুলাম, মেকেলস ডাইভার্টিকুলাম। তাহলে হোয়াট ইজ মেকেলস ডাইভার্টিকুলাম? তাহলে মেকেলস ডাইভার্টিকুলাম হচ্ছে ইট ইজ দ্য পারসিস্টেন্ট প্রক্সিমাল পোরশন অফ দ্য ভাইটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট। ইট ইজ দ্য পারসিস্টেন্ট প্রক্সিমাল, নাকি ডিস্টাল, নাকি ইন্টারমিডিয়েট, নাকি পুরোটাই? অ্যান্সার কি? প্রক্সিমাল। ইট ইজ দ্য পারসিস্টেন্ট প্রক্সিমাল পোরশন অফ দ্য ভাইটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট। এর অপর নাম হচ্ছে মেকেলস ডাইভার্টিকুলাম, মেকেলস ডাইভার্টিকুলাম। মেকেলস ডাইভার্টিকুলাম মনে রাখার জন্য রুলস অফ টু, মেকেলস ডাইভার্টিকুলাম হচ্ছে রুলস অফ টু। কিরকম? 2% ক্ষেত্রে এটা পাওয়া যায়, এটা 2 ইঞ্চেস লং। 2 ইঞ্চেস মানে কত সেন্টিমিটার? অবলিক দিয়ে লেখেন 5 সেন্টিমিটার। এটা 2 ইঞ্চেস লং, 2 ইঞ্চেস মানে কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার লং। এটা 2 ফিট প্রক্সিমাল ফ্রম দ্য আইলোসিক্যাল ভালভ, 2 ফিট প্রক্সিমাল ফ্রম দ্য আইলোসিক্যাল ভালভ। এটা আইলোসিক্যাল ভালভ থেকে 2 ফিট প্রক্সিমালি থাকে। 2 ফিট মানে কত সেন্টিমিটার? অবলিক দিয়ে লেখেন 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। 2 ফিট প্রক্সিমাল অর 60 সেন্টিমিটার প্রক্সিমাল ফ্রম দ্য আইলোসিক্যাল ভালভ। এটা আইলিয়ামের কোন বর্ডার বরাবর থাকে? অ্যান্টি মেজেন্ট্রিক বর্ডার। হাইলাইট করেন, খুব ভালো করে হাইলাইট করেন, আন্ডারলাইন করেন। অ্যান্টি মেজেন্ট্রিক বর্ডার অফ দ্য আইলিয়াম বরাবর থাকে, অ্যান্টি মেজেন্ট্রিক বর্ডার অফ আইলিয়াম বরাবর থাকে, অ্যান্টি মেজেন্ট্রিক বর্ডার অফ আইলিয়াম বরাবর থাকে। ক্লিয়ার? 50% ক্ষেত্রে এটা সিম্পটোমেটিক যাদের বয়স 2 বছরের নিচে। 50% ক্ষেত্রে এটা সিম্পটোমেটিক যাদের বয়স 2 বছরের নিচে। তাহলে বলেন দেখি, এটা কি মেইনলি সিম্পটোমেটিক নাকি মেইনলি অ্যাসিম্পটোমেটিক নাকি বোথ? যদি 50% সিম্পটোমেটিক, তাহলে 50% কি হবে? অ্যাসিম্পটোমেটিক। একজন লাদ দিয়ে বলতেছে ভাইয়া এটা 50% সিম্পটোমেটিক, তাহলে অবশ্যই এটা 50% অ্যাসিম্পটোমেটিক। তাহলে মানে এটা বোথ। আমি বললাম যে ভাইয়া বাংলাদেশের মানুষ কত? বলে ভাইয়া 16 কোটি। আমি বললাম অর্ধেক কত? বলতেছে ভাইয়া 8 কোটি। আমি বললাম 8 কোটি মানুষের সবার বয়স কি 2 বছরের নিচে? এখানে কি বলেছে? এখানে বলেছে 50% ক্ষেত্রে এটা পজিটিভ, এটা 50% ক্ষেত্রে এটা পজিটিভ যাদের বয়স 2 বছরের নিচে। তার মানে কি বাংলাদেশের 8 কোটি মানুষের সবার বয়স কি 2 বছরের নিচে? তাহলে বলেন দেখি, এটা 50% ক্ষেত্রে সিম্পটোমেটিক, 50% ক্ষেত্রে সিম্পটোমেটিক যাদের বয়স 2 বছরের নিচে। তার মানে কি এটা কি মেইনলি সিম্পটোমেটিক অর অ্যাসিম্পটোমেটিক? অ্যানসার হচ্ছে মেইনলি অ্যাসিম্পটোমেটিক। তাহলে ব্র্যাকেটে লিখেন মেইনলি অ্যাসিম্পটোমেটিক, মেইনলি অ্যাসিম্পটোমেটিক। ক্লিয়ার? এখানে 2 ধরনের একটোপিক্সেল পাওয়া যায়। কয় ধরনের একটোপিক্সেল? 2 ধরনের একটোপিক্সেল পাওয়া যায়। একটা হচ্ছে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, আরেকটা হচ্ছে প্যানক্রিয়াটিক আইলেট সেল। এখন শুনেন, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল থেকে কি সিক্রেশন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখান থেকে হাইড্রোক্লোরিক সিক্রেশন হবে। তাহলে এখানে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের কারণে এই মেকেলস ডায়াবেটিকুলামে আলসার হবে, নাম হচ্ছে পেপটিক আলসার। পরবর্তীতে আলসারটা পারফোরেশন হবে,
পারফোরেশন হলে কি হবে? হেমোরেজ হবে, হবে কিনা বলেন? আবার যেহেতু এটা একটা ডাইভার্টিকুলাম, তাহলে ডাইভার্টিকুলাইটিস হবে। আবার এটা যেহেতু একটা ডাইভার্টিকুলাম, এই ডাইভার্টিকুলামটা কোনো একটা গাটের মাঝখানে ঢুকে যেতে পারে, তার নাম কি? ইন্টুসাসেপশন। তাহলে পেশেন্টে কি হবে? ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হবে। তাহলে মেকেলস ডাইভার্টিকুলামের সাইড ইফেক্ট কি কি হইতে পারে? 1 নাম্বার পেপটিক আলসার হইতে পারে, 2 নাম্বার পারফোরেশন হইতে পারে, 3 নাম্বার হেমোরেজ হইতে পারে, 4 নাম্বার ডাইভার্টিকুলাইটিস হইতে পারে, 5 নাম্বার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়। মোস্ট কমনলি কি হয়? ইন্টুসাসেপশন হয়। হয় কিনা বলেন? এই হচ্ছে 5 নাম্বার। কখনো কখনো মেকেলস ডাইভার্টিকুলাম ইঙ্গুইনাল হার্নিয়ার কন্টেন্ট হিসেবে পাওয়া যায়, তার নাম লিটার্স হার্নিয়া, তার নাম লিটার্স হার্নিয়া, তার নাম লিটার্স হার্নিয়া, লিটার্স হার্নিয়া, লিটার্স হার্নিয়া, লিটার্স হার্নিয়া, LITTER লিটার্স হার্নিয়া, লিটার্স হার্নিয়া। তার মানে 6 নাম্বার সাইড ইফেক্ট কি? এটা হার্নিয়ার কন্টেন্ট হিসেবে পাওয়া যায়, তার নাম কি? লিটার্স হার্নিয়া, লিটার্স হার্নিয়া, লিটার্স হার্নিয়া। লিখে ফেলেন লিটার্স হার্নিয়া। তাহলে মেকেলস ডাইভার্টিকুলাম হার্নিয়ার কন্টেন্ট হিসেবে পাওয়া যায়, তার নাম কি? লিটার্স হার্নিয়া, তার নাম হচ্ছে লিটার্স হার্নিয়া। ক্লিয়ার? কথা বুঝছেন? এটা একটা ট্রু ডাইভার্টিকুলাম, এটা হচ্ছে একটা ট্রু ডাইভার্টিকুলাম। ট্রু ডাইভার্টিকুলাম মানে কি? যতগুলো ট্রু ডাইভার্টিকুলাম আছে, ট্রু ডাইভার্টিকুলাম শব্দের অর্থটা হচ্ছে যে গাটের যতগুলো লেয়ার সবগুলো লেয়ারই এখানে পাওয়া যায়, আর ফলস মানে পাওয়া যায় না। এটা ট্রু ডাইভার্টিকুলাম। আর এটা যেহেতু আইলিয়াম থেকে, মিডগার্ডের লুপটার অপর নাম কি? আইলিয়াম। তাহলে এটা কোথা থেকে রেস করছে? আইলিয়াম থেকে। তাহলে আইলিয়ামের ক্যালিবার যা আর মেকেলস ডাইভার্টিকুলামের ক্যালিবার সেম। কথা বুঝে গেছে? এখন আপনি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ডিউটি করছেন, হঠাৎ একটা ইয়াং পেশেন্ট আপনার কাছে চলে আসছে। পেশেন্ট এসে বলতেছে, স্যার আমার এখানে এখানে ব্যথা করতেছে। আপনি ভালো করে এক্সামিনেশন করে বলতেছেন যে এটা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। জোরে বলছেন অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, আর মনে মনে বলতেছেন যে অ্যাপেন্ডিসেক্টমি আমি আজকে রাতে নিজে একা একা করবো। কথা বুঝে গেছে? পেশেন্ট আসছে কি নিয়ে? অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসছে। আপনি মনে মনে কি বলতেছেন? অ্যাপেন্ডিসেক্টমি আমি রাতে একা করবো। কেন? কারণ অনেকদিন অ্যাপেন্ডিসেক্টমি করা হয় না। আপনি পেশেন্টকে বলছেন কাউকে কিছু বলার দরকার নেই, আমি যা ট্রিটমেন্ট দিয়েছি এই ট্রিটমেন্টটা আপনি পালন করবেন, আর আমি আপনাকে ডাকবো, চলে আসবেন। জুনিয়র কলিগকে বলছেন ভাই রেডি থাকেন, আজকে একটা অ্যাপেন্ডিসেক্টমি হবে। অ্যানেস্থেসিস্টকে বলছেন ভাই মাঝরাতে দেখা হবে। পেশেন্টকে নিয়ে গেছেন ওটি টেবিলে। এখন আপনি খুশি ঠেলা অনেকদিন পরে অ্যাপেন্ডিসেক্টমি করছেন, আপনি কি ইনজেকশন দিবেন আপনি খুঁজে পাচ্ছেন না। আপনি গ্রিড দিবেন না লেন্স দিবেন, এই খুশি ঠেলায় মনে করেন আপনি একটা ইনজেকশন দিচ্ছেন। ইনজেকশন দেওয়ার পরে আপনি 2 ফিঙ্গার দিয়ে অ্যাপেন্ডিক্স বাইরে বের করে নিয়ে চলে আসছেন। অ্যাপেন্ডিক্স বাইরে বের হয়ে এসে বলতেছে যে আই এম কোয়াইট ওকে। অ্যাপেন্ডিক্স বাইরে বের এসে বলছে যে আমি ভালো আছি, আমাকে অপারেশন করার প্রয়োজন নাই। এখন আপনি কি করিবেন? আপনি ওসি করিবেন? ওসি করিবেন? ওসি মানে কি? আপনি ওপেন করছেন, কারণ অ্যাবডোমেন ক্লোজ করে চলে আসেন, নাকি আপনি অ্যাপেন্ডিক্স কর্তন করিয়া চলে আসবেন, নাকি আপনি খুঁজিয়ে দেখিবেন আরো কোথাও কোনো প্যাথোলজি আছে কিনা, নাকি আপনি আপনার সিনিয়রকে কল করিবেন? আপনি কি করিবেন? আপনি চিন্তা করছেন যে আমি সিনিয়রকে ফোন করি। আপনি সিনিয়রকে ফোন করছেন, ফোন করে বলছেন যে ভাইয়া এই রাতের বেলা পেশেন্ট আসছে, আপনি তো অনেক পরিশ্রম করছেন সারাদিন, এরকম এরকম আসছে, অ্যাপেন্ডিসাইটিস মনে হয়েছে, আমি পেশেন্টের অ্যাবডোমেন ওপেন করছি, অ্যাবডোমেন ওপেন করে অ্যাপেন্ডিক্স বের হয়ে এসে বলতেছে আই এম কোয়াইট ওকে। আমি এখন কি করবো? ভাই বলতেছে যে এটা মেল আর ফিমেল পেশেন্ট। প্রথম কোশ্চেন এই পেশ থেকে, এটা কি পুরুষ পেশেন্ট আর মহিলা পেশেন্ট? কেন এই কোশ্চেনটা করছে? যদি এইটা ফিমেল পেশেন্ট হতো তাহলে তাহলে কি হইতে পারতো? এটা রাপচার একটোপিক পেনিস হইতে পারতো, অথবা টুইস্টেড ওভারিয়ান সিস্ট হইতে পারতো। আপনি বললেন যে ভাইয়া এটা মেল পেশেন্ট, এটা মেল পেশেন্ট। আমি বলছি তাহলে একটু খুঁজে দেখো না, বসে থেকে বলতে তাহলে একটু খুঁজে দেখো না, কোনো প্রবলেম থাকতে পারে। আপনি তখন বলেন তাই তো 50% ক্ষেত্রে সিমটোমেটিক, যাদের বয়স 2 বছরের নিচে, মেইনলি হচ্ছে অ্যাসিমটোমেটিক। আপনি তখন আইলিওসিক্যাল জাংশন থেকে 2 ফিট প্রক্সিমালি আপনি ভালো করে খুঁজে এসে দেখতেছেন যে আইলিয়ামের অ্যান্টিমেসেন্টিক বর্ডার অপোজিট সাইডে একটা ডাইভার্টিকুলাম। এই ডাইভার্টিকুলাম বলতেছে আই এম নট কোয়াইট ওকে। তার মানে সামারাইজ কি? সামারাইজ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ফিচার হিসেবে মেকেলস ডাইভার্টিকুলাম প্রেজেন্ট করে। ইট মিমিক্স উইথ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। নিচে কোশ্চেনের নিচে, কোশ্চেনের ওখানে দেখেন পেজ নাম্বার 41 এর নিচের দিকে একটা কোশ্চেন আছে, কোশ্চেনে দেখেন মিমিক্স উইথ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, মিমিক্স উইথ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। পুরো স্মল ইন্টেস্টাইন জুড়ে যতগুলো কনজিউটাল অ্যানোমালি হয় তার মধ্যে একটা মোস্ট কমন কনজিউটাল অ্যানোমালি হচ্ছে মেকেলস ডাইভার্টিকুলাম। পুরো স্মল ইন্টেস্টাইনে যত কনজিউটাল অ্যানোমালি হয় তার মধ্যে একটা মোস্ট কমন কনজিউটাল অ্যানোমালি হচ্ছে মেকেলস ডাইভার্টিকুলাম। কথা বুঝে গেছে? দিস ইজ অল অ্যাবাউট মেকেলস ডাইভার্টিকুলাম। ক্লিয়ার? কথা বুঝে গেছে? ওকে, আমরা স্মল ইন্টেস্টাইন শেষ করলাম, জেজুনাম এবং আইলিয়াম পড়লাম, মেকেলস ডাইভার্টিকুলাম আমাদের পড়া হয়ে গেল। মেকেলস ডাইভার্টিকুলাম একটা ইনফিনিটি স্টার টপিকস, জেজুনাম আইলিয়ামের পার্থক্য একটা ইনফিনিটি স্টার টপিকস। এখন আমরা চলে আসছি লার্জ ইন্টেস্টাইনে। খেয়াল করেন, লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে? আসেন দেখি লার্জ ইন্টেস্টাইন। দিস ইজ দ্য লার্জ ইন্টেস্টাইন। এই পুরো পোর্শনটুকু সিকাম, অ্যাপেন্ডিক্স, সিকাম, তারপরে হচ্ছে অ্যাসেন্ডিং ক্লোন, ট্রান্সভার্স ক্লোন, ডিসেন্ডিং ক্লোন,
এরপর হচ্ছে সিগময়েড কোলন, ঠিক আছে, রেকটাম, এগুলো সবগুলোই হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের পার্ট, সবগুলো হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের পার্ট। ক্লিয়ার? আসেন আমরা ছবি দেখব, ছবি দেখে দেখে পড়বো। প্রথমে আসেন, এটা যে লার্জ ইন্টেস্টাইন আপনি চিনবেন কিভাবে? একটা লার্জ ইন্টেস্টাইন চেনা যায় কিভাবে? ক্যারেক্টারিস্টিক্স কি? চারটা ক্যারেক্টার থাকে। কয়টা ক্যারেক্টার? চারটা ক্যারেক্টার দেখে বোঝা যায় যে এটা একটা লার্জ ইন্টেস্টাইন। এই ক্যারেক্টারগুলো কারা কারা? এক নাম্বার হচ্ছে টিনিয়া কলাই থাকবে,